ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটারে। আপনাদের সাথে রয়েছি আমি তমা রশিদ এবং আপনাদের সবাইকে জানাতে চাই হ্যাপি নিউ ইয়ার। যদিও আসলে বছরের শুরুটা হয়ে গেছে অনেক আগেই, তবে যেহেতু আজকে বছরের প্রথম শুক্রবার, তাই আমার সাথে আপনাদের দেখা হচ্ছে। তাই তো আজকে এই সুন্দর দিন, নতুন দিনের শুভেচ্ছা জানাতেই পারি, তাই না? আমি জানি আপনাদের নিউ ইয়ার খুব ভালো কেটেছে এবং আপনাদের আজকের দিন আরো ভালো করার জন্য, পুরো বছরটা আরো ভালো করার জন্য আমাদের এই আয়োজন, যেখানে রয়েছে ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপ, হট সিট উইথ সেলিব্রিটি এবং বিউটি টিপস। এবং প্রথমেই থাকছে হট সিট উইথ সেলিব্রিটি। হট সিট উইথ সেলিব্রিটিতে আজ রয়েছেন বর্তমান সময়ের অভিনেত্রী, যিনি অভিনয়ের মাধ্যমে আমাদেরকে প্রতিনিয়ত চমকে দিচ্ছেন। তিনি হচ্ছেন আমাদের সবার পছন্দের রিমি করিম। স্বাগত আপনাকে, কেমন আছেন? ধন্যবাদ এত সুন্দর একটা ইন্ট্রো দেওয়ার জন্য। অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি, তবে আপনি এত হাসি খুশি ভাবে বলছেন অনেক ভালো আছি, জানি খুব রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন। তারপরও আসলে এত হাসি খুশি খুব ভালো লাগছে। সেই প্রসঙ্গে না যাই, কারণ খুব ভয়ানক একটা অভিজ্ঞতা, একটা স্মৃতি। তবে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রথমে জানতে চাই নতুন বছরটা কেমন কাটছে। শুরুতেই খুব ভালোভাবেই শুরু হলো নতুন বছরটা। আলহামদুলিল্লাহ, যেভাবে 2023 শেষ হয়েছে, 24 আরও ভালোভাবে শুরু হবে আর কি। শুরু তো হয়েই গেল। সো আপনাদের সবার ভালোবাসা, দোয়া এগুলোই কামনা করছি। আর হাসি মুখটা আসলে আমার ছোটবেলা থেকে, আমাকে কেউ একটা ধমক দিল, আমি এটা হাসি দিয়ে রিপ্লাই দিই। এটা হয়তো বা আমার বাবার থেকে পাওয়া, যে কেউ কিছু জিজ্ঞেস করলে বা কেউ কোনো কিছুর ব্যাপারে রাগ করলে, তোমাকে রাগানোর চেষ্টা করলে বা তোমাকে প্রশংসা করলো, যেটাই করুক, তুমি খুব বিনয়ের সাথে হাসি দিয়ে তুমি এটার উত্তরটা দিবে। আমি জানি আপনি আসলে কাজের ভিতরে ভীষণ ব্যস্ত থাকেন, তবে সম্প্রতি কিছুটা গ্যাপ নিয়েছিলেন আপনার শারীরিক কন্ডিশনের জন্য, যেহেতু আপনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলেন। হাতের বেশ মেজর একটা সেলাই বলতে পারি, বা যেটা বলতে হয় একটা মেজর রেস্টের মধ্যে আপনি ছিলেন। তারপরে বর্তমানে আসলে কি কি কাজে নিজেকে ব্যস্ত রাখছেন? আমি গ্যাপ নিয়েছিলাম বললে একটু মানে ভুল হবে, এটাতে ছোট্ট একটা কারেকশন আছে। আমার যেদিন অ্যাক্সিডেন্ট হয় এপ্রিলের 29 তারিখে, সো আমি সত্যিকার অর্থে গ্যাপটা নিতে পারিনি। আমাকে মের 5 তারিখ থেকেই শুটিং করতে হয়েছে, হাতে এতটুকু প্লাস্টার নেই। মাই আমার আহ, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাট আমি আমার কাজটাকে এত ভালোবাসি এবং আমি আমার ডিরেক্টর এবং টিম যাদের যাদের সাথে আমি কাজ ছিল আমার রোজার ঈদের পরপর সবাইকেই জানিয়েছিলাম যে আমার এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি শুটিং করতে পারবো। আমার হাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি শুটিং করতে পারবো, বিকজ আমি মেন্টালি স্ট্রং আছি এবং ফিজিক্যালি আমার এই হাতের প্লাস্টার ব্যতীত আমি স্ট্রং আছি, আমি পারবো, আমি কমিটেড, আপনাদের কাজ করার জন্য আমি রাজি, আপনারা যদি এখন অ্যালাউ করেন। এবং আলহামদুলিল্লাহ আমার প্রতিটা ডিরেক্টর কোঅপারেট করেছে এবং রাইটারও। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। আসলে অনেক মানুষের সাথে কাজ করা হয়েছে, অনেকগুলো গল্পে কাজ করা হয়েছে। এর মধ্যে অনেকগুলো গল্প দেখা যাচ্ছে রীতিমতো ভাইরাল, বা বলতে পারি দর্শকপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে আপনার একটা দুটো ধারাবাহিকও রয়েছে। সবকিছু মিলিয়ে আসলে কাজ করার অভিজ্ঞতা কেমন, কেমন লাগে কাজ করতে? কি কি প্রত্যাশা রয়েছে কাজ থেকে যেগুলো পূরণ হয়নি? পূরণ হয়নি যদি বলতে চাই, আমি 2014 সাল থেকে কাজ করি, আর 1 মাস পরেই টোটাল 10 বছর হবে। আমরা কেক কাটবো। ইনশাল্লাহ। পূরণ হয়নি যদি ওভাবে বলতে হয়, আমার হুমায়ুন স্যারের সাথে কাজ করার ইচ্ছা ছিলেন, উনি তো 2013 সালে আমাদের ছেড়ে চলে গেলেন। সো এটা একটা আমার ছোট্ট আফসোস রয়ে গেছে। আর এছাড়া আমার বাদবাকি সব কিছুই পূরণ হয়েছে স্বপ্ন। আমি বেসিক্যালি একজন অভিনয় শিল্পী হিসাবে অভিনয় করতে চেয়েছিলাম, সেটা আমি খুব সুন্দরভাবেই করতে পেরেছি। এবং এত মানে মূল নাটকে মূল নায়িকা হিসেবে কাজ করার পরেও চরিত্রে, যেগুলো ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে আমরা বলে থাকি, যারা অনেকেই করতে চায় না, ওই ক্যারেক্টার আর্টিস্টের গল্পেও আমি কাজ করেছি, জাস্ট বিকজ আমার অভিনয় করতে ভালো লাগে। আসলে অনেক সময় দেখা যায় যে 1 ঘন্টা ধরে আমাকে স্ক্রিনে দেখাচ্ছে, কিন্তু সেটার যে মূল্যায়ন বা সেটা আসলে দর্শক যেভাবে নিচ্ছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে 1 মিনিটের একটা চরিত্র, হয়তো সেটা খুব ভাইটাল একটা রোলে ছিল। তো ডিপেন্ড করে অভিনয়ের উপর, গল্পের উপর। তবে আপনার কথার উপরে আমার মাথায় আরও অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো নিব, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। শিওর। চলুন দেখে আসি নতুন কি লুক রয়েছে আপনাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আমি অপরাজিতা নিশা। আজকে আছে ট্রেন্ডি লুক অ্যান্ড গেট আপ এই সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা খুব চমৎকার একটা পার্টি লুক করতে যাচ্ছি, আর আমার সাথে মডেল হিসেবে আছে ফ্লাভিয়া।
সো দর্শক চলুন আমরা ওর লুকটি ক্রিয়েট করি। দর্শক আমরা ফ্লাভিয়ার বেস মেকআপটি একটু হাফ ডান করে রেখেছি। এখন আমরা ওর আইব্রোসটি ড্র দিয়ে শুরু করব মেকওভারটি। এখন আমি ক্রিজ লাইনটাকে একটা ট্রানজিশন কালার দিয়ে আস্তে আস্তে ডিফাইন করে নেব। ওর ড্রেসটা যেহেতু ব্ল্যাক অ্যান্ড সিলভার কম্বিনেশন, আমি ট্রানজিশন কালারটা নিয়েছি এমন একটা কালার যে কালারটা ইউজ করে আমি ব্ল্যাক সিলভারটা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবো। ওর আইটা হচ্ছে হুডি আই, দ্যাটস ওয়াই আমি আমার ট্রানজেকশন কালারটা দেখতেই পাচ্ছেন ডিফাইন করছি একটু উপর থেকে, ব্রু বনের ঠিক কাছাকাছি। আমি এখন একটা ডিপ ব্রাউন কালার দিয়ে ওর আউটার কর্নারটা একটু ডার্ক করে দিচ্ছি। এখন আমি ওর ইনার কর্নারটা একটু কনসিলিং করে নেব। ক্রিজে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটা স্মুথ একটা শাইনি সিলভার কালার ইউজ করেছি, বাট এটার উপরে আমরা একটু স্পার্কি লুক আনার জন্য আমরা একটু গ্লিটার ইউজ করব। আমি ফিঙ্গার টিপের মাধ্যমে গ্লিটারটা অ্যাপ্লাই করছি, দ্যাটস ওয়াই গ্লিটারটা যখন আমরা ফিঙ্গার টিপ দিয়ে আমরা দিব সেক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় যে এটা ফলটা করে না। আর দেখা যায় কিছু কিছু ব্রাশ দিয়ে যখন আমরা দিই তখন আমাদের আলাদা করে গ্লু ইউজ করতে হয়, বাট এখানে আমার কিন্তু কোনো গ্লু ইউজ করতে হচ্ছে না, বাট খুব সুন্দরভাবে গ্লিটারটা বসে গেছে। এখন আমরা আইলাইনারটা অ্যাপ্লাই করব। আমরা এখন মাস্কারা অ্যাপ্লাই করছি। আইল্যাশটা আমরা লাগানোর আগে ওর যে ন্যাচারাল আইল্যাশ আছে এটাকে আমরা একটু কার্লার মেশিন দিয়ে কার্ল করে নেব। এখন আমরা ইনার কর্নারটা একটু হাইলাইটিং করে দেব। আমরা এখন কন্ট্রোলিং করব। আমরা আসলে কন্ট্রোলিং করি ঠিক এই লাইনটা, আপনারা দেখতেই পাচ্ছেন ওর খুব চমৎকার একটা কন্ট্রোলিং করাই আছে। সো আমাদের খুব বেশি কন্ট্রোল করতে হবে না, জাস্ট আমরা লাইট একটু হালকা জাস্ট কন্ট্রোল করে দিচ্ছি। এখন আমরা হাইলাইটার ইউজ করব। এখন আমরা ওর লিপসে লিপস্টিকটা অ্যাপ্লাই করব। লিপস্টিক দেওয়ার সাথে সাথে আমাদের সম্পূর্ণ পার্টি মেকওভারটি কমপ্লিট হয়ে গেল। আর ওর বাকি আছে এখন একটা হেয়ার স্টাইল, আর আমরা এখন ওর এই ড্রেস এবং মেকআপের সাথে মিল রেখে একটা হেয়ার স্টাইল করব। আর হেয়ার স্টাইলটা শেষ করে আমরা আবার ফিরে আসছি ওর সম্পূর্ণ মেকআপ লুকটি নিয়ে আপনাদের সামনে।
কেমন লাগলো এই নতুন লুকটি? 2024 সাল মানেই নতুন কিছু, তাই নতুন নতুন লুকগুলো কেবল দেখলেই হবে না, বাসায় ট্রাই করতে হবে। চলুন দেখে আসি নতুন এই বছরে কি নতুন বিউটি টিপস রয়েছে আপনাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আমি নিশা। আজকে আছি বিউটি টিপস এই সেগমেন্টে আপনাদের সাথে। আমি আজকে আপনাদের বিউটি টিপস নিয়ে কিছু পরামর্শ দিব, আমার মনে হয় আপনাদের কাজে লাগবে। তো আজকে আমি ডাবল ক্লিনজিং নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। ডাবল ক্লিনজিং হচ্ছে জাপানি একটা পদ্ধতি। এই পদ্ধতিতে ওরা স্কিনকে অনেক সুন্দর করে ক্লিন করে। তা আজকে বলছি কিভাবে আপনি ডাবল ক্লিনজিং করতে পারেন একেবারে ঘরে বসে। তো প্রথমেই আপনি একটু কুসুম গরম পানি দিয়ে মুখটিকে ক্লিন করে নেবেন। আমাদের ঘরে অবশ্যই থাকে নারিকেল তেল। নারিকেল তেল নিয়ে আপনার স্কিনটাকে খুব সুন্দর করে আপনি ম্যাসাজ করবেন 1 থেকে 1.5 মিনিট ধরে। মুখটিকে সুন্দর করে যে কোনো আপনার পছন্দের ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে আপনি ক্লিন করে ফেলবেন। আর বলে রাখছি, যারা নারকেল তেল ইউজ করবেন সেক্ষেত্রে একটা টিপস আলাদা আছে, কারণ অনেকের মুখে দেখা গেছে ব্রণ আছে। যাদের মুখে ব্রণ আছে তারা অবশ্যই নারকেল তেল ইউজ করবেন না, তারা যে কোনো ধরনের এসেনশিয়াল অয়েল ইউজ করবেন। সেক্ষেত্রে আপনার ব্রণের স্কিনের কোনো ক্ষতি হবে না। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে শুধু ডাবল ক্লিনজিং করলেই হবে না। ক্লিনজিংয়ের পরে আমাদের ফেসে অবশ্যই একটি টোনার ইউজ করতে হবে। আমি বলে দিচ্ছি টোনারটা আপনি কি কি উপাদান দিয়ে তৈরি করে ঘরোয়া উপায়ে করতে পারবেন। শসা এবং টমেটোকে আমরা ব্লেন্ড করে সুন্দর করে ছেঁকে যে রসটা থাকবে সেটাকে আমরা ফ্রিজে, আমাদের তো আইস কিউব থাকে, সো আমরা আইস কিউবের মধ্যে একদম সুন্দর করে আমরা কিন্তু এই উপাদানটিকে ফ্রিজিং করে রাখতে পারি। আর আমরা যখনই ফেসটাকে ক্লিনজিং করব, মানে ডাবল ক্লিনজিং করব, তারপরেই আমরা সুন্দর করে একটি আইস কিউব নিয়ে মুখের মধ্যে আমরা 2 থেকে 3 মিনিট ঘষে সুন্দর করে আমাদের টোনারটিকে অ্যাপ্লাই করব। আর এতে কিন্তু আমাদের শুধু আর্দ্রতা রক্ষা হবে না, আমাদের স্কিনের গ্লোয়িং যে ভাবটি আছে সেটা ফিরে আসবে। সো আমরা কিন্তু ডিপ ক্লিনজিং করে ফেললাম, তারপরে কি করলাম, স্কিনের আর্দ্রতা এবং উজ্জ্বলতা বৃদ্ধির জন্য আমরা টোনার ইউজ করলাম। তো এটা ইউজ করে কিন্তু থেমে থাকলে হবে না, কারণ আমাদের স্কিনটাকে সব সময় ময়শ্চারাইজ করতে হবে। সো স্কিন টোনের সাথে মিল রেখে অবশ্যই আমাদের যে কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। সো এই ময়শ্চারাইজারটা ইউজ করার ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে আমার স্কিনের সাথে কোন ময়শ্চারাইজারটা যাচ্ছে? সো এই জন্য আমাদের অবশ্যই কোনো একজন অভিজ্ঞ বিউটি এক্সপার্টের কাছে যেতে হবে এবং তাকে নিজের স্কিনটি দেখিয়ে আমাদের তার কাছ থেকে সাজেশন নিতে হবে যে আমি কোন ময়শ্চারাইজারটা ইউজ করব। তো ভিউয়ার্স, এই ধরনের চমৎকার চমৎকার বিউটি টিপস নিতে অবশ্যই থাকবেন আমাদের সাথে বিউটি টিপস এই সেগমেন্টে। সো আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চমৎকার একটা বিউটি টিপস আপনাদেরকে দেখিয়ে দিলাম, তবে দেখলেই হবে না, অবশ্যই বাসায় ট্রাই করতে হবে। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির সাথে আড্ডায়। অনেক প্রশ্ন মাথায় আছে আমার এই মুহূর্তে, যদিও বলেছিলাম একটা প্রশ্ন আছে, তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন রয়েছে। আপনি বলেছিলেন হুমায়ূন আহমেদ স্যারের সাথে আপনার কাজ করার একটা আগ্রহ বা ইচ্ছা ছিল। যদি সেই ইচ্ছাটা আপনি আসলে বাস্তবে রূপান্তরিত করতে পারতেন, তাহলে নিজেকে কোন চরিত্রতে ফুটিয়ে তুলতেন? আসলে কোন চরিত্রকে ভেবে এই ইচ্ছাটা জেগেছিল? আসলে এটা মানে আমি ছোট থেকেই হুমায়ূন আহমেদের গল্প সামগ্রী পড়ে 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 বড় হয়েছি। সো একটা স্পেসিফিক ক্যারেক্টার চুজ করা খুবই টাফ আমার জন্যে। যদি আজ রবিবারের কথা বলি বা হিমু সমগ্র থেকে বলি, মানে ছেলে মেয়ে কোনো ক্যারেক্টার আমি চুজ করতে পারবো না, সত্যি কথা। আমার কাছে সবগুলো ক্যারেক্টার মনে হয় যে আমি করি। এটা এখন যেই গল্পগুলো নাটকে বাস্তবায়ন মানে হয়ে গেছে সেইগুলো তো আছেই, যেমন আজ রবিবার, কোথাও কেউ নেই, এগুলো খুব ভালো লাগে। বাট ছেলে মেয়ে আমি স্পেসিফিকলি কোনোটা নাম নিতে পারবো না, আমার সবগুলোই এত বেশি ভালো লাগে। ওকে, আপনার হুমায়ূন আহমেদ স্যারের সব থেকে পছন্দের বই বা গল্প কিংবা ক্যারেক্টার কোনটা সব থেকে পছন্দের?
এটাও খুব টাফ। হুমায়ুন স্যার মানে এখন তো আমি মানে লিটারালি খুব নার্ভাস ফিল করছি যে এত এত বই পড়েছি। তবে হুমায়ুন স্যারের একটা বই বাদশা নামদার, সেটা হচ্ছে ওটার মধ্যে আমের শরবত বানানো মানে এত মজাদার একটা রেসিপি। বলে না যে আপনি যেটা পড়ছেন বা যেটা মুখে বলছেন সেটা যদি আপনি ভিজুয়ালি মানে ইমাজিন করা শুরু করেন যে কেমন লাগছে, আপনার চোখের সামনে ভাসছে, আমি লিটারালি মনে হচ্ছিল যে আমি বইটা পড়ছি এবং ওই আমের শরবত খাচ্ছি। এত মজাদার ভাবে একটা মানে ছোট্ট একটা অংশে আমের শরবতের একটা মানে রেসিপি ছিল, দ্যাট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। ওকে, তার মানে আপনি কি ভোজন রসিক? অনেক 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 ভোজন রসিক। এই জন্যই মানে বই পড়তে পড়তে খাওয়ার হ্যাঁ, স্বীকৃতিটা আমি পেয়ে আমি গেছেন। খুবই শৌখিন একজন মানুষ। আমার খেতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, বাট সাজতে ভালো লাগে, বাট সবকিছুই না যখন আমার মুডের উপর ডিপেন্ড করে। যেমন আমি কোনো একটা জায়গায় ফিক্সড থাকতে পারবো না। হুমায়ুন স্যার আমার ময়ূরাক্ষী বইটা খুব ভালো লাগে। তারপরে বাদশা নামদার যেটা বললাম সেটা ভালো লাগে। অপেক্ষা অপেক্ষা ভালো লাগে। অপেক্ষা তো আমার বিছানার পাশেই আছে, মানে আমি এটা কয়েকদিন পরপরই পড়ি একদমই। সো এগুলো আমার খুবই ভালো লাগে। আমি স্পেসিফিক একটা বলতে পারবো না। বেশিরভাগ সময় আপনাকে দেখা যাচ্ছে মাঝখানে একটা সিটি দিয়ে একটা মানে সিম্পল একটা হেয়ার স্টাইল করতে, আবার কোনো এক ভিডিওতে আপনি দেখিয়েছিলেন আপনি টিপ খুঁজছেন একটা নির্দিষ্ট রঙে। টিপ পরা কিংবা এই ধরনের একটা বাঙালি লুকে নিজেকে তৈরি করাটা কি খুব পছন্দের? আমার কাছে সাজগোজ মানেই হচ্ছে যে আমি আর কোনো কিছু না ইউজ করি ফেসে। আমি একটা ছোট্ট কালো টিপ যদি ইউজ করতে পারি, একটু কাজল আর একটু লিপস্টিক, মানে মোর আজকের দেন এনাফ। টিপটা কি পড়ে গেছে? না, আজকে আমাকে আমাদের মেকআপ আর্টিস্ট বললো যে এই গেটআপের সাথে আমি নিয়ে এসেছিলাম কালো একটা ছোট্ট কালো টিপ, বিকজ আমার সাজ কমপ্লিটই হয় না। আমি শাড়ি পরি, সালোয়ার কামিজ পরি বা একটু মানে ইন্ডো ওয়েস্টার্ন আউটফিট পরি, আমার একটা টিপ পরতে হবে। আপনাকে আসলে আমরা দেখেছি খুব সুন্দর সুন্দর একটা সুইটি সুইটি ব্যাপার, কিন্তু স্বাভাবিকভাবে এই সুইটি সুইটি ব্যাপারটা নিয়ে আসার জন্য অনেক মেনটেনেন্স করার একটা প্রসঙ্গ দর্শকদের মাথায় চলে আসে। সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাই আপনি স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারে কি করেন? সাজতে যেমন পছন্দ করি, নিজেকে পরিপাটি রাখতেও কিন্তু পছন্দ করি। তো পরিপাটি কিন্তু শুধুমাত্র সেজে গোজে হয় না, নিজেকে একটু ক্লিন করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও কিন্তু হয়। সো আমি মেকআপ অল্প করলেও সেটা খুব ভালোভাবে ক্লিনজিং করি। আর ওরকম ধরা বাঁধা কোনো স্কিন কেয়ার আমি করি না। আমি সবসময় মনে করি যে ন্যাচারাল যতটুকু যা ইউজ করা যায় সেটাই বেটার। আমি জাস্ট একটা মেকআপ দিলাম, একটু ফাউন্ডেশন দিলাম, এটা আমি ভালো করে আবার রিমুভ করি, একটু ক্লিনজিংটা করি, একটা ময়শ্চারাইজার দিয়ে তারপরে ঘুমাতে যাই, বা পরের দিন উঠে একটা ভালো ফেস ওয়াশ দিয়ে, যেটা আমার স্কিনে স্যুট করে। সো এতটুকুই। তার মানে ন্যাচারাল হাসি, ন্যাচারাল মেয়ে। আসলে খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আরো অনেক কথা বলা যাবে নিশ্চয়ই, তবে আজ নয়। আপনার যখন 10 বছর পূর্তি হবে সে সময় কেক কাটবো আর কথাবার্তা বলবো। আর এই শেষ মুহূর্তে যদি আমাদের দর্শকদের কিছু বলার থাকে। প্রথমেই তো আপনাকে থ্যাংক ইউ জানাতে চাই, অনেক অনেক থ্যাংক ইউ, বিকজ এত সুন্দর একটা ইন্ট্রো, আমার অ্যাক্সিডেন্টের ব্যাপার বা অন্যান্য ব্যাপারগুলো, কাজের ব্যাপার, সব কিছুই আপনি খুব ব্যালেন্স করে সুন্দর করে আমাকে জিজ্ঞেস করেছেন, কমপ্লিমেন্ট করেছেন। দ্যাটস ওয়াই অনেক অনেক থ্যাংক ইউ। আর এশিয়ান টিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, প্রতিবারই এত সুন্দরভাবে একটা আয়োজন করে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, আর বিশেষ দিনগুলোতে আমাকে মনে রাখার জন্য। সো আর দর্শকদের জন্য একটা কথা বলতে চাই যে আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আমাদের সাথে শেয়ার করবেন, কারণ আপনাদের জন্যই কিন্তু আমরা কাজ করি। শুধু আমি না, আমরা অভিনয় শিল্পী যারাই আছি বা এই বিনোদন জগতে যারাই আছি সবাই কিন্তু আপনাদের জন্যই কাজ করি। সো আপনাদের সকল মূল্যবান ফিডব্যাকগুলো আমাদেরকে জানাবেন, আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে, ফেসবুক পেজে, বা আপনাদের সব কিছু আমাদেরকে জানালেই মনে হয় আমরা আরও নিজেকে বেটার করতে পারবো। অভিনয় একটাই কাজ, সেটা যেন আরও ভালোভাবে করতে পারি। আপনাদের সকল প্রশংসা মাথার উপরে, সকল সমালোচনা আলোচনাও মাথার উপরে। সো দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকি, আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ বলবো না, কারণ আপনি অনেকবার থ্যাংক ইউ বলে ফেলেছেন, তাই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবার বাংলায়। অনেক অনেক ধন্যবাদ আপু, আসলে ব্যস্ততার মাঝে এসেছেন, বিশেষ করে যে হেলথ কন্ডিশন আপনার, সেই হেলথ কন্ডিশনে বেশটুকু ট্রাভেল করে এসেছেন, এই জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে আপনার সাথে।
দর্শক, গ্লস এন্ড গ্লিটার থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নেক্সট এপিসোডে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এশিয়ান টেলিভিশনের সাথেই থাকবেন। বাই বাই।